সারা রাজীবের কোনো কথা না শুনে গাড়ি নিয়ে চলে গেল। তারপর রাজীব তাড়াতাড়ি একটা রিক্সা ডেকে সারার গাড়ির পিছু নিল আর দেখতে লাগলো সারা কোথায় যায়। দীর্ঘ 20 মিনিট পর সারা একটি রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালো। রাজীব তা দূর থেকে রিক্সা থামিয়ে বলল। রাজীব খেয়াল করলো সারা কাকে যেন ফোন করে রেস্টুরেন্টের ভেতরে ঢুকছে। রাজীব রিক্সার ভাড়া মিটিয়ে আস্তে আস্তে রেস্টুরেন্টের ভেতরে ঢুকে একটু দূরে একটা টেবিলে বসলো। একটু পর রাজীব খেয়াল করলো কলেজের সেই ছেলেটি সারার জন্য অপেক্ষা করছিল এতক্ষণ। রাজীব সারার আর ছেলেটির কথোপকথন শোনার চেষ্টা করছিল। হঠাৎ করে ছেলেটি সারার সাথে রাগ হয়ে বলল, দেখো, তুমি কিন্তু তোমার বাবাকে আমাদের বিয়ের ব্যাপারে বলবে, কিন্তু তাড়াতাড়ি। আরে এখন যদি এসব বলি বাবা আমাকে বকবে, তাছাড়া আরেকটা সমস্যাও আছে। আবার কি সমস্যা আছে শুনি? সারা রাজীবের সব কথা ছেলেটাকে বলল। তারা দুজনে এটা প্ল্যান করলো রাজীবকে মেরে সারাদের বাড়ি থেকে বের করবে, যাতে রাজীব ওর পেছনে লাগতে না পারে। তবে রাজীব কিন্তু কিচ্ছু শুনেনি, গল্পের হিসেবে। সারা আরো কিছুক্ষণ কথা বলে সেখান থেকে ছেলেটার সাথে বের হতে লাগলো। রাজীব এদিকে মাথা নিচু করে রইল চোরের মতো। সারা ছেলেটাকে নিয়ে গাড়িতে করে অন্যদিকে ঘুরতে চলে গেল। এবার রাজীব সারার পিছু নিল না। সারাদিন ঘোরাঘুরি করে বাসায় চলে আসলো সে। বাড়িতে এসে রাজীব তো অবাক, কারণ সারা তার আগেই বাড়িতে চলে এসেছে। ভালো হয়েছে যে তার আঙ্কেল বাসায় নেই, নয়তো বিভিন্ন প্রশ্নের জবাব দিতে হতো রাজীবকে। সারা দরজা খুলে দেওয়ার পর রাজীব সারাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনি ভার্সিটি না গিয়ে কোথায় গিয়েছিলেন? আপনাকে কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। রাজীব জানে সারা এখন কিছু বলবে না, তাই মুচকি মুচকি হাসলো। সারা রাজীবের এরকম হাসি দেখে রেগে গেল। তারপর বলল, কি ব্যাপার, আপনি এরকম শয়তানের মতো হাসতেছেন কেন? না, তেমন কিছু না, এমনি। সারার আর কোনো কথা না শুনে ওখান থেকে চলে আসলো রাজীব। রাজীব রুমে এসে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে বিছানায় গা এলিয়ে দিল। আর বিছানায় শুয়ে মনে মনে ভাবতে লাগলো কবে সে নিজেকে প্রতিষ্ঠিত করবে আর সারাকেও নিজের করে পাবে। রাজীব মনে মনে বলল, সারা কি কখনো আমাকে মেনে নিবে? তারপরে যাই হোক, চেষ্টা করতে ক্ষতি কি? এদিকে রাতের বেলা সারা বিছানায় শুয়ে তার বিএফ কে ফোন করলো। সাথে সাথে ছেলেটা ফোন ধরলো। বাবু, কি করো তুমি? এই তো বিছানায় শুয়ে আছি। শোনো, আগামীকালের জন্য সবকিছু রেডি করে রাখছো? সবকিছু রেডি আছে, শুধু ওকে এখন উপরে পাঠানোই একমাত্র লক্ষ্য। সেটা তো অবশ্য না হলেও আমাকে ঠিক মতো থাকতে দিবে না। আচ্ছা ঠিক আছে, রাখি, আমার একটু কাজ আছে। তারপর ছেলেটি ফোন রেখে দিল। কোনোভাবে রাতটা পার হয়ে গেল। পরদিন সকালে খাবারের টেবিলে বসে সারা বলল, বাবা আজকে আমি ভার্সিটি যাব না, ভালো লাগতেছে না। কেন, কিছু হয়েছে তোর মা? না বাবা, তেমন কিছু না, এমনি ইচ্ছা করছে না। আচ্ছা ঠিক আছে তাহলে। এদিকে রাজীব একা একা দুজনের কথা শুনছিল। তারপর মনে মনে বলল, হঠাৎ করে আবার সারার কি হলো যে ভার্সিটি যাবে না? নিশ্চয়ই কোনো বদ মতলব আছে। রাজীব আর কিছু বলল না, কারণ তার আঙ্কেল রাজীবকে একাই ভার্সিটি যেতে বলেছে। রাজীব নাস্তা খাওয়া শেষ করে রেডি হয়ে বাড়ি থেকে বের হলো। সারা যাবে না বলে আজকে আর গাড়ি নিল না রাজীব, তাই একটা রিক্সায় করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। রাজীব হঠাৎ পেছনে তাকিয়ে খেয়াল করলো কয়েকটা বাইকে করে কিছু ছেলে হকি স্টিক নিয়ে তার পেছনে পেছনে আসছে, আর ওদের মুখে কাপড় বাঁধা। তাদেরকে দেখে রাজীব মনে মনে ভাবলো, এরা আবার কারা? আমার পিছু নিল কেন? হঠাৎ করে রাজীব সামনে তাকিয়ে দেখলো রিক্সা আগাচ্ছে না, কারণ ছেলেগুলো রিক্সা থামিয়ে রাখলো। তারপর দুজন ছেলে রাজীবকে রিক্সা থেকে নামিয়ে রিক্সাওয়ালাকে চলে যেতে বলল। তারপর কয়েকজন ছেলে হকি স্টিক দিয়ে রাজীবকে মারতে লাগলো। রাজীবের শরীর থেকে শুধু লাল রক্ত ঝরছে। হঠাৎ রাজীবের খেয়াল হলো একটা ছেলে সারার বিএফ এর মতো দেখতে। সে দূরে দাঁড়িয়ে তার অবস্থা দেখে জোরে জোরে হাসছে। রাজীব আর কিছু বলতে পারছে না, কারণ তার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে। তারপর রাজীবের আর কিছুই মনে নেই। রাজীব চোখ মেলে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলো। বাবা কেমন আছো তুমি? ভালো। আমি হাসপাতালে আসলাম কিভাবে? তোমাকে কেউ রাস্তায় মেরেছিল, তারপর আমাকে তোমার ফোন থেকে একজন ফোন করেছিল, তারপর আমি গিয়ে দেখি তোমার এই অবস্থা। ও আচ্ছা, কদিন ধরে আমি হাসপাতালে? আজকে 3 দিন ধরে তুমি হাসপাতালে আছো। কি বলছেন আঙ্কেল, 3 দিন ধরে আমি হাসপাতালে? তোমার অনেক আঘাত লেগেছিল তাই। আচ্ছা, তোমার এই অবস্থা করেছে কারা বলতে পারো? না আঙ্কেল, ওরা সবাই মুখোশ লাগানো ছিল। ও, তাহলে তো ধরা খুবই কঠিন। না আঙ্কেল, এসব ঝামেলায় যাওয়া দরকার নাই। আচ্ছা ঠিক আছে, তুমি এখন রেস্ট নাও। তারপর আঙ্কেল সারাকে রাজীবের কাছে থাকতে বলে তিনি বাইরে গেলেন। এদিকে সারা রাজীবের কেবিনের সোফায় বসে মনে মনে ভাবতে লাগলো, কি মার দিল যে শয়তানটা, বাঁচা গেছে। এখন যদি বাবার কাছে কিছু বলে দেয়, আর তাছাড়া আমি যে এসব করেছি তার প্রমাণও নাই। এভাবে আরো একটা দিন কেটে 4 দিনের দিন বাসায় ফিরে আসলো রাজীব।
ডাক্তার বলে দিয়েছে পুরো 1 সপ্তাহ বেড রেস্টে থাকতে হবে। সারা ছাড়া তো বাসায় কেউ নেই, তাই রাজীবের আঙ্কেল তার মেয়ে সারাকে 1 সপ্তাহ ভার্সিটি যেতে নিষেধ করেছে আর রাজীবের দেখাশোনা করতে বলেছে। সারা এই বিষয়টা নিয়ে আঙ্কেলের সাথে রাগারাগিও করলো, কিন্তু আঙ্কেলের কড়া আদেশ, তাই সারা আর কিছু বলার সুযোগ পেল না। একদিন দুপুরবেলা রাজীব গোসল করবে, কিন্তু ঠিকমতো হাঁটতে পারছে না সে। তাই রাজীব সারাকে ডাকবে বলে আবার ডাকতেও পারছে না। আসলে রাজীবের খুব ভয় হয়, কারণ একটা বাসায় দুজন অবিবাহিত ছেলে মেয়ে কেমন দেখায় না। তারপর আর কোনো উপায় না